আজকে আমরা নবম শ্রেণীর ছায়া প্রকাশনীর দুয়ারি গাঙ্গুলি মাইতির লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 5 শক্তির ক্রিয়া, কার্যক্ষমতা ও শক্তি তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা MCQ, মান 1। প্রশ্ন 1, 10 কেজি ভরের একটি বাক্সকে 5 নিউটন বলের সাহায্যে 3 মিটার সরণ ঘটাতে যে পরিমাণ কাজ করতে হবে তা হলো, উত্তর হবে অপশান বি 15 জুল। এটা কি করে বের করেছি একবার দেখে নাও। ফর্মুলাটা হচ্ছে W = FT। W মানে হচ্ছে কাজ, যেটা আমাদের বের করতে হবে। F হচ্ছে বল, যেটা দেওয়া আছে 5 নিউটন। D হচ্ছে সরণ, যেটা দেওয়া আছে 3 মিটার। তাহলে W = FD, তার মানে হবে F হচ্ছে 5 ইন্টু D হচ্ছে 3, তাহলে 3 × 5 = 15, তাহলে হচ্ছে 15 জুল বা 15 জুল। তারপর প্রশ্ন 2, দুটি বস্তুর গতিশক্তি সমান কিন্তু তাদের ভরের অনুপাত 4:9 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত হলো, উত্তর হবে অপশান সি 2:3। সমাধানটা একবার দেখে নাও। ধরি বস্তু দুটির ভর যথাক্রমে m1 এবং m2 ও তাদের বেগ v1 এবং v2। যে বস্তুটার ভর m1 সেই বস্তুটার বেগ হচ্ছে v1, আর যে বস্তুটির ভর হচ্ছে m2 সেই বস্তুটার বেগ হচ্ছে v2। তাদের ভরের অনুপাত = 4:9, এটা বইতে দেওয়া আছে। অতএব তাহলে ভরের অনুপাত, তার মানে দুটি বস্তুর ভর আমরা ধরেছি m1 এবং m2, তাহলে m1:m2 হচ্ছে 4:9, বা m1/m2 হচ্ছে 4/9, বা m1 তাহলে এটা m2টা এখানে গুণ হয়ে যাবে, তাহলে 4/9 m2। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপর প্রথম বস্তুর গতিশক্তি যেটা হচ্ছে E1, সেটা প্রথম বস্তুর গতিশক্তি হচ্ছে E1, সেটা আমরা কি করে বের করি? গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ ভর ইন্টু বেগ স্কোয়ার, তাহলে হাফ m1 ইন্টু v1 স্কোয়ার। আর তাহলে দ্বিতীয় বস্তুর গতিশক্তি E2 কী হবে? হাফ ইন্টু m2 ইন্টু v2 স্কোয়ার। তাহলে শর্তানুসারে E1 = E2, এটা আমাদের বইতে বলে দিয়েছে যে দুটি বস্তুর গতিশক্তি সমান। তাহলে বা E1 আমরা কত বের করলাম একটু আগে, হাফ ইন্টু m1 ইন্টু v1 স্কোয়ার = E2 হচ্ছে হাফ ইন্টু m2 ইন্টু v2 স্কোয়ার। বা এবার হাফ দুদিকেই কেটে দিলাম, তাহলে এখানে আমরা m1 এর জায়গায় লিখতে পারি 1 নম্বর সমীকরণে যেটা পেয়েছি, m1 হচ্ছে 4/9 m2 ইন্টু v1 স্কোয়ার। m1 এর জায়গায় এটা লিখলাম, এখানে তাহলে পড়ে থাকলো m2 ইন্টু v2 স্কোয়ার। লিখে দিচ্ছি দেখো, যেহেতু m1 4/9 m2, এটা আমরা 1 নম্বর সমীকরণে বের করেছি। বা তাহলে এবার কি হবে, m2 দুদিকে m2 আছে, সেটা কেটে যাবে, তাহলে 4/9 m2 ইন্টু v1 স্কোয়ার m2 ইন্টু v2 স্কোয়ার। তাহলে এখানে m2 কেটে গেল, তাহলে বা তাহলে v1 স্কোয়ার কত হবে? তাহলে এটা এদিকে এসে উল্টে হবে 9/4 ইন্টু v2 স্কোয়ার। বা v1 কত হচ্ছে? তাহলে গোটাটার v1 মানে গোটাটার রুট হবে, বর্গমূল হবে। তাহলে এখান থেকে আমরা পাবো 9-এর জায়গায় 3, 4 হচ্ছে 2, আর v2 স্কোয়ার, তবে দুটো v2 ছিল, সেখান থেকে একটা v2 হবে। তাহলে উভয় পক্ষে বর্গমূল করে পাই। তাহলে বা v1 তাহলে কত হলো? 3/2 v2। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। অতএব প্রথম বস্তুর ভরবেগ, যেটাকে আমরা ভরবেগ আমরা p1 হচ্ছে m1 ইন্টু v1। তাহলে m1 হচ্ছে আগেই বের করেছি 1 নম্বর সমীকরণে 4/9 ইন্টু m2 ইন্টু v2 আমরা এক্ষুনি বের করলাম, v1 এক্ষুনি বের করলাম 3/2 ইন্টু v2। m1 1 নম্বর সমীকরণে পাবো, সেই মানটা বসাচ্ছি। আবার v1 2 নম্বর সমীকরণে পেলাম, সেটা v1 এর জায়গায় v1 এর মানটা বসালাম। তারপর আমাদের কাটাকুটি করে উত্তর আসবে p1 হচ্ছে 2/3 m2 ইন্টু v2।
তাই দ্বিতীয় বস্তুর ভরবেগ সেটা হচ্ছে p2, সেটা হচ্ছে m2 v2। তাহলে p1 পেলাম 2/3 m2 v2, আর দ্বিতীয় বস্তুর ভরবেগ p2 সেটাও হচ্ছে m2 v2। অতএব p1/p2 অনুপাতটা আমাদের বের করতে হবে, তাই আমি বাই করে দিলাম। তাহলে p1 কত হচ্ছে 2/3 m2 v2, আর p2 হচ্ছে m2 v2। তাহলে m2 v2 কেটে গেল ওপরের নিচে, তাহলে বাকি থাকলো 2/3। তাহলে অ্যান্সার হচ্ছে 2:3। প্রশ্ন 3, প্রদত্ত কোনটি ক্ষমতার একক নয়? উত্তর হবে অপশন বি, কিলোওয়াট ইন্টু ঘন্টা। প্রশ্ন 4, m ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2h গভীরতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তি। উত্তর হবে অপশন ডি, -2 mgh। প্রশ্ন 5, ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর মোট যান্ত্রিক শক্তি। উত্তর হবে অপশন ডি, সকল বিন্দুতে সমান। প্রশ্ন 6, m ভরের একটি বস্তুর গতিশক্তি e হলে ভরবেগ হবে। এটার উত্তর হবে অপশন ডি, √2me। সমাধানটা একবার দেখো। ভর হচ্ছে m, বেগ হচ্ছে v, গতিশক্তি হচ্ছে ক্যাপিটাল E, ভরবেগ হচ্ছে p। আমরা জানি ভরবেগ p = 2e/v, এটা বইয়ের 137 নম্বর পাতায় পেয়ে যাবে। তাহলে গতিশক্তি E হচ্ছে 12 mv², বা v2 v2টাকে বার করছি এখান থেকে, তাহলে কি হবে, এদিকে এলে উল্টে যাবে, তাহলে 2e/m, বা v তাহলে এটা রুট হবে √2e/m, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপর অতএব p যেটা প্রথমে লিখেছি 2e/v এটাকে আলাদা করে দিলাম 2e × 1/v, বা p তাহলে কত হবে 2e × 1/v, তাহলে 1 হবে নিচে হবে, যে দেখো এখানে দেখিয়ে দিচ্ছি √m/2। সেটা কি করে বের করলাম, v আমরা আগেই পেয়েছি √2e/m। অতএব 1/v তাহলে এটা কি হবে, উল্টে যাবে, যেহেতু এটা 1/v আছে, √m/2e, যেহেতু এটা নিচে ছিল তার জন্য, তাহলে 1/v হবে, v √1/2e, তাহলে 1/v হচ্ছে √m/2e, বা p তাহলে কত হবে, এবার এই 2e কে আমরা ভাঙিয়ে নিলাম, যেমন 2 কে আমরা ভাঙালে পাবো √2 × √2, সেরকমই 2e কে ভাঙালে আমরা দুটো √2e পেয়ে যাবো। তাহলে √2e × √2e ইন্টু এখানে থাকলো √m/√2e। তাহলে এবার একটা √2 ওপরে আর একটা নিচে √2e কেটে গেল, তাহলে ওপরে কত থাকলো m, রুটের মধ্যে m2e বা 2em, তাহলে বা p √2em, গুণ করে দিলাম, এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 7, একটি নির্দিষ্ট উচ্চতায় স্থিরাবস্থায় থাকা কোনো বস্তুর স্থিতিশক্তি 200 জুল। বস্তুটিকে ছেড়ে দেওয়ার কিছু সময় পর স্থিতিশক্তি হলো 120 জুল। ওই সময় বস্তুর গতিশক্তি। এটার উত্তর হবে অপশান বি, 80 জুল। সমাধানটা একবার দেখো। তাহলে যান্ত্রিক শক্তির নীতি অনুযায়ী মোট যান্ত্রিক শক্তি = গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাই বস্তুটির প্রথম অবস্থায় স্থিতিশক্তি = মোট যান্ত্রিক শক্তি, সেটাই হচ্ছে 200 জুল। অতএব স্থিতিশক্তি যখন 120 জুল, তখন গতিশক্তি কত হবে, 200 - 120, তার = হচ্ছে 80 জুল। তাহলে এখানে দেখো যান্ত্রিক শক্তি = গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে আমাকে কি বলেছে, তাহলে মোট যান্ত্রিক শক্তি থেকে আমি যদি স্থিতিশক্তিটা বাদ দিই তাহলে গতিশক্তি পেয়ে যাব। তাহলে আমি এখানে সেটাই করলাম, যে মোট যান্ত্রিক শক্তি সেটা হচ্ছে 200 মাইনাস স্থিতিশক্তি হচ্ছে 120 = হচ্ছে 80 জুল। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 8, 40 কেজি ভরের একটি বালক 10টি সিঁড়ি হেঁটে উঠল। প্রতিটি সিঁড়ি উচ্চতা 10 সেন্টিমিটার হলে বালক দ্বারা কৃতকার্য। এর উত্তর হবে অপশান এ, 392 জুল। সমাধানটা একবার দেখো। তাহলে ভর m দেওয়া আছে 40 কেজি, অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড²। অতএব বল যেটা হচ্ছে ফোর্স F = হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। ভর হচ্ছে 80 ইন্টু অভিকর্ষ ত্বরণ 9.8, যেহেতু এটা কিলোগ্রাম মিটার/সেকেন্ড², তার মানে এটা নিউটন হয়ে যাবে। তাহলে তাহলে কত হচ্ছে, দুটোকে গুণ করলে হবে 392 নিউটন। অতএব কার্য W = F × D। এখানে দেখো D হচ্ছে সরণ, যেটা হচ্ছে 10 সেন্টিমিটার × 10,
তাহলে হচ্ছে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার। এখানে যেহেতু এক একটা সিঁড়ি উচ্চতা ছিল 10 সেন্টিমিটার, এভাবে 10টা সিঁড়ি যেহেতু সে উঠেছে, সেই 10 সেন্টিমিটারের সাথে 10 গুণ করে টোটাল সরণটা আমরা পাবো, যেটা হচ্ছে 100 সেন্টিমিটার। এবার 100 সেন্টিমিটারকে আমরা মিটার নিয়ে গেলে সেটা হচ্ছে 1 মিটার। তাহলে বা ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি, তাহলে এখানে এফ বের করলাম 392 ইন্টু ডি এই যে বের করেছি 1, তাই 392 ইন্টু 1, তার মানে হচ্ছে 392 জুল। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 9, কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে, উত্তর হবে অপশান বি 8 গুণ। সমাধানটা একবার দেখো। ধরি প্রাথমিক অবস্থায় বস্তুর ভর ইকুয়াল হচ্ছে m1, বেগ হচ্ছে v1 এবং গতিশক্তি e1, তাহলে কত হবে হাফ ইন্টু m1 ইন্টু v1 স্কোয়ার। বস্তুর ভর ও বেগ দ্বিগুণ করা হলে ভর হবে m2, বেগ হবে v2, যেহেতু দ্বিগুণ করা হলো তখন ভর কত হবে m2 আর বেগ হবে v2। শর্তানুসারে m2 ইকুয়াল হচ্ছে 2m1, এই যে m2 দ্বিগুণ হচ্ছে, তাহলে এটার দ্বিগুণ, তাহলে m2 হচ্ছে 2m1, যেহেতু দ্বিগুণ করলাম, আর বেগটাও দ্বিগুণ করেছে, তাহলে v2 ইকুয়াল হচ্ছে, তাহলে প্রথমটার সাথে দ্বিগুণ, তাহলে প্রথমে বেগ কত ছিল v1, তার সাথে 2 গুণ করে দিতে হবে, তাহলে 2v1। m2 যেহেতু দ্বিগুণ করছে, তাহলে প্রথমটার সাথে 2 গুণ করতে হবে, তাহলে m2 হবে, তাহলে 2m1। বেগের ক্ষেত্রে একই, v2টা কত হবে, প্রথমের সাথে যেহেতু দ্বিগুণ করছে বেগ, তার মানে প্রথম বেগের সাথে 2 গুণ করে দিতে হবে, তাহলে 2v1। অতএব এখন বস্তুর গতিশক্তি যেটা আমরা বের করব e2, তাহলে কত হবে হাফ ইন্টু m2 ইন্টু v2 স্কোয়ার, বা e2 ইকুয়ালস টু হাফ ইন্টু m2-র মান কত বেরিয়েছে 2m1, তাহলে 2m1 ইন্টু v2-র মান হচ্ছে 2v1 স্কোয়ার, এটাই লিখলাম 2v1 স্কোয়ার। v2-র জায়গায় মানটা লিখলাম 2v1, তাহলে এরও স্কোয়ার হবে, বা e2 ইকুয়ালস টু কী হচ্ছে, তাহলে হাফ ইন্টু m1 ইন্টু v1 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 4, কী করে হলো হাফ ইন্টু, এবার একটু সাজিয়ে দিচ্ছি, এখানে m1 ইন্টু v1 স্কোয়ারই হবে, যেহেতু v1 হোল স্কোয়ার, তাহলে v1 স্কোয়ার ইন্টু 2 ইন্টু এই 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এবার 2 কেটে দিলাম, তাহলে কী থাকলো, বা e2 ইকুয়ালস টু, তাহলে কত থাকলো 4m1 v1 স্কোয়ার। অতএব e2 বাই e1 ইকুয়ালস টু হচ্ছে, e2 এক্ষুনি বের করলাম 4m1 v1 স্কোয়ার বাই e1 হচ্ছে একদম প্রথমে আছে, প্রথমেই আমরা বের করেছিলাম, e1 হচ্ছে হাফ m1 ইন্টু v1 স্কোয়ার, তাহলে m1 আর v1 স্কোয়ার কেটে গেল, তাহলে এটা যেহেতু নিচে আছে ভগ্নাংশে, তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে 4 ইন্টু 2 হয়ে যাবে, তাহলে 4 ইন্টু 2 সেটা হচ্ছে 8। অতএব e2 হচ্ছে 8e1, মানে e2 8e1, মানে e1-এর 8 গুণ হচ্ছে e2, তার মানে অ্যান্সার হচ্ছে 8 গুণ। প্রশ্ন 10, প্রতি মিনিটে 90 লিটার জল 20 মিটার উচ্চতায় তুলতে প্রয়োজনীয় ক্ষমতা, উত্তর হবে অপশান বি 294। সমাধানটা একবার দেখো। জলের ঘনত্ব সেটা বলছে 1000 কেজি পার ঘন মিটার। জলের আয়তন 90 লিটার। জলের ঘনত্বটা বইতে দেওয়া নেই, এটা আমরা জানি যে জলের ঘনত্ব হচ্ছে 1000 কিলোগ্রাম পার ঘন মিটার, আর আয়তন এখানে বলে দিয়েছে 90 লিটার। তাহলে 1 লিটার ইকুয়ালস টু কত, সেটা হচ্ছে 1 লিটার ইকুয়ালস টু 0.001 ঘন মিটার। 1 লিটার ইকুয়ালস টু হচ্ছে 0.001 ঘন মিটার। অতএব 90 লিটার ইকুয়ালস টু তাহলে কত হবে, এর সাথে 90 গুণ করতে হবে, তাহলে 90 ইন্টু 0.001 ঘন মিটার। এবার অতএব জলের ভর ইকুয়ালস টু ঘনত্ব ইন্টু আয়তন, তাহলে ঘনত্ব হচ্ছে প্রথমে লিখেছি, জলের ঘনত্ব হচ্ছে 1000 ইন্টু আয়তন বের করলাম 90 ইন্টু 0.001 কেজি, তাহলে ইকুয়ালস টু, তাহলে 1000 ইন্টু 90 ইন্টু, এখানে পয়েন্টটাকে তুলে দিলাম, তাহলে নিচে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, 1/1000, তাহলে এখান থেকে আমাদের উত্তর আসবে 90 কেজি।
অতএব ভর m হচ্ছে 90 কেজি, উচ্চতা h বইতে দেওয়া আছে 20 মিটার। আমরা জানি অভিকর্ষজ ত্বরণ g হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব বল মানে যেটা হচ্ছে f, সেটা হচ্ছে m ইন্টু জি, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভর হচ্ছে 90 ইন্টু অভিকর্ষজ ত্বরণ 9.8 নিউটন। অতএব কার্য w f ইন্টু h। তাহলে f মানে যেটা হচ্ছে বল বের করলাম 90 ইন্টু 9.8, তাহলে f এর জায়গায় লিখলাম 90 ইন্টু 9.8, আর h হচ্ছে গিয়ে 20, তাহলে সেটা 20 গুণ করা, তাহলে 90 ইন্টু 20 ইন্টু 9.8 জুল। দেখো সূত্রটা লিখে দিয়েছি, যেহেতু w f ইন্টু h, এটা হচ্ছে f আর h গুণ করে দিলাম। তাহলে অতএব ক্ষমতা p হচ্ছে কার্য, যেটা হচ্ছে w ভাগ সময়, যেটা হচ্ছে t। তাহলে কার্য এখানে কত হচ্ছে, এই যে ডাব্লুর মানটা এখানে বের করেছি, এটা এখানে লিখলাম 90 ইন্টু 20 ইন্টু 9.8 ভাগ সময় হচ্ছে 1 মিনিট, বইতেই দেওয়া আছে সময় হচ্ছে 1 মিনিট, প্রতি মিনিট মানে 1 মিনিট। ইকুয়ালস টু, তাহলে উপরে কত হচ্ছে 90 ইন্টু 20 ইন্টু 9.8 জুল, আর নিচে মিনিটটাকে আমি সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তারপর কাটাকুটি করে আমাদের উত্তর বা পি হচ্ছে, তাহলে উপর থেকে আমাদের বেরোচ্ছে, কাটাকুটি করে আমাদের বেরোবে এখান থেকে 30 ইন্টু 9.8, 30 ইন্টু 9.8 বা 30 ইন্টু 9.8 ওয়াট জুল পার সেকেন্ড, সেটা মানে হচ্ছে ওয়াট। তাহলে বা পি তাহলে কত হবে, দুটো গুণ করলে হচ্ছে 294 ওয়াট। অ্যান্সার হচ্ছে 294। তারপর বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 1, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? উত্তর হবে আর্গ। প্রশ্ন 2, জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি? উত্তর হবে 1 জুল = 10⁷ আর্গ। প্রশ্ন 3, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত? উত্তর হবে 0। প্রশ্ন 4, কোনো বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? উত্তর হবে না, কোনো বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে না। প্রশ্ন 5, আকৃতি পরিবর্তনের জন্য বস্তুর স্থিতিশক্তির একটি উদাহরণ দাও। 135 নম্বর পাতায় একদম শেষে পাবে, দেখো স্থিতিস্থাপক স্থিতিশক্তি, এখান থেকে এতটা লিখবে। তারপর 136 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6, বস্তুর ওপর বল প্রয়োগ করলেই কি কার্য হবে? উত্তর হবে না, বস্তুর ওপর বল প্রয়োগ করলেই কার্য হয় না। প্রশ্ন 7, বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? উত্তর হবে, বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? উত্তর হবে স্থিতিশক্তি। তারপর স্তম্ভ মেলাও। 1-1 কার্য, এটা হবে অপশান বি এফ ইন্টু এস। 2 ক্ষমতা, এটা হবে অপশান ডি এফ ইন্টু ভি। 3 গতিশক্তি, এটা হবে অপশান এ হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। 4 অভিকর্ষীয় স্থিতিশক্তি, এটা হবে অপশান সি এম ইন্টু জি ইন্টু এইচ। এসব ফর্মুলা। তারপরে 2-1 কার্য করার সামর্থ্য, এটা হবে অপশান বি শক্তি। 2 গতির জন্য কার্য করার সামর্থ্য, এটা হবে অপশান ডি গতিশক্তি। 3 কার্য করার হার, এটা হবে এ ক্ষমতা। 4 বিশেষ অবস্থান বা আকৃতির জন্য কার্য করার সামর্থ্য, এটা হবে অপশান সি স্থিতিশক্তি। তারপর শূন্যস্থান পূরণ করো। 1 ঋণাত্মক কার্য হলো বলের ড্যাশ কার্য, সেটা হবে বলের বিরুদ্ধ কার্য। উত্তর হবে বিরুদ্ধ। 2 শক্তিকে ড্যাশ এর এককেই প্রকাশ করা হয়। উত্তর হবে কার্য, শক্তিকে কার্যের এককেই প্রকাশ করা হয়। 3 1 কিলোওয়াট = 1000 ওয়াট, ড্যাশ ওয়াট, উত্তর হবে 1000 ওয়াট। 4 অবাধে পতনশীল বস্তুর ড্যাশ শক্তি বৃদ্ধি পায়। উত্তর হবে গতিশক্তি। 5 বল ও সরণের মধ্যবর্তী কোণ ড্যাশ হলে প্রযুক্ত বল কোনো কার্য করে না। উত্তর হবে 90 ডিগ্রি। তারপর সত্য মিথ্যা নিরূপণ করো। 1 ওয়াট হলো শক্তির ব্যবহারিক একক, এটা সত্য। 2 কার্য করার সামর্থ্য হলো ক্ষমতা, এটা মিথ্যা। 3 প্রতিমিত বল প্রয়োগে কোনো কার্য হয় না, এটাও সত্য। 4 স্থিতিশক্তি ও গতিশক্তির মিলিত রূপকে যান্ত্রিক শক্তি বলা হয়, এটা সত্য। 5 1 SA 1000 জুল কার্য, মানে 1 সেকেন্ডে 1000 জুল কার্য করার ক্ষমতাকে বলা হয় 1 কিলোওয়াট, এটাও সত্য। তারপর বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 2,
প্রশ্ন 1, বলের পক্ষে কার্য বলতে কি বোঝো, উদাহরণ দাও। 131 নম্বর পাতায় একদম শেষেই উত্তরটা পাবে, এখান থেকে এতটা। প্রশ্ন 2, উদাহরণ দিয়ে বলের বিপক্ষে কার্য বোঝাও। 132 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3, কার্যহীন বল বলতে কি বোঝো, উদাহরণ দাও। 132 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4, m ভরের কোনো বস্তুর গতিশক্তি e হলে দেখাও ভরবেগ p √2me। সেম কোশ্চেন আগের পাতায় যে এমসিকিউ ছিল তার 6 নম্বর প্রশ্ন ছিল, কয়ের 6 নম্বরে সেম প্রশ্নটাই ছিল, আমি তখন বুঝিয়ে দিয়েছি। এখন একবার অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই অঙ্কটা আমি আগে দেখিয়ে বুঝিয়ে দিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটাই লিখে দেবে। প্রশ্ন 5, দুটি অভিন্ন ভরের বস্তুর গতিশক্তি সমান হলে প্রমাণ করো যে বস্তু দুটির গতিবেগের মান সমান। প্রথম বস্তু ভর হচ্ছে m1, এখানে লিখলাম প্রথম বস্তু দ্বিতীয় বস্তু, ভর প্রথম বস্তুর m1 দ্বিতীয় বস্তুর m2, বেগ প্রথম বস্তুর v1 দ্বিতীয় বস্তুর v2, আর গতিশক্তি তাহলে e1 কত, প্রথম বস্তুর e1 তাহলে কত হবে হাফ ইন্টু m1 ইন্টু v1 স্কোয়ার, আর দ্বিতীয় বস্তুর গতিশক্তি e2 যেটা হবে হাফ ইন্টু m2 ইন্টু v2 স্কোয়ার। তাহলে m1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু m, এটা দেওয়া আছে, কারণ প্রথম বস্তু দ্বিতীয় বস্তু দুটোরই ভর সমান, তাহলে m1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু m, এটা প্রদত্ত। আর দুটো বস্তুরই গতিশক্তি সমান, তাহলে e1 ইকুয়ালস টু e2, এটাও দেওয়া আছে, এই দুটো বলে দিয়েছে আমাদের। অতএব e1 ইকুয়ালস টু হাফ m v1 স্কোয়ার, আরেকটা e2 হচ্ছে হাফ m ইন্টু v2 স্কোয়ার। এই দুটো স্থিতিশক্তি, এখানে m1 এর জায়গায় আমরা m লিখে দিলাম, এখানেও m2 জায়গায় আমরা m লিখে দিলাম, কারণ আমরা আগেই লিখেছি m1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু m, তাই এই দুটো লিখলাম। তা যেহেতু এখানে বলে দিচ্ছে দেখো e1 ইকুয়ালস টু e2, তাহলে আমরা এই দুটোকে সমান লিখে দিতে পারি। তাহলে e1 এর জায়গায় লিখলাম হাফ m ইন্টু v1 স্কোয়ার ইকুয়ালস টু হাফ m ইন্টু v2 স্কোয়ার, হাফ আর m এই দুটো কেটে গেল, বা v1 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে v2 স্কোয়ার, তাহলে বা v1 ইকুয়ালস টু v2, উভয় পক্ষে বর্গমূল করা হলো। তাহলে এখানে দুটো v1 ছিল, সেখান থেকে একটা v1 বেরোবে, এখানেও দুটো v2 ছিল, সেখান থেকে একটা v2 বেরোবে বর্গমূল করে। তাহলে অতএব বস্তু দুটি বেগ সমান, যেহেতু v1 ইকুয়ালস টু v2, তার মানে বস্তু দুটির বেগ সমান, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। প্রশ্ন 6, শক্তি বেশি থাকলেই কি বেশি কার্য করা যায়? উত্তর, যেহেতু শক্তি মোট কৃতকার্যের দ্বারা পরিমাপ করা হয়, তাই শক্তি বেশি থাকলেই বেশি কার্য করা যায়। অন্যদিকে শক্তি বেশি থাকলে প্রযুক্ত বল বৃদ্ধি পায়, কিন্তু ওই বলের দ্বারা যদি বস্তুর কোনো সরণ না হয় তাহলে কার্য হবে না। অতএব বলা যেতে পারে বেশি শক্তি থাকলেই বেশি কার্য করা যায়, এটি বেশিরভাগ সময়ই সঠিক হলেও কিছু ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। প্রশ্ন 7, একটি বস্তুকে প্রথমবার ধীরে ধীরে এবং দ্বিতীয়বার তাড়াতাড়ি ভূমি থেকে একই উচ্চতায় তোলা হলো, উভয় ক্ষেত্রে কার্যের পরিমাণ কি সমান হবে? উত্তর, নির্দিষ্ট উচ্চতায় উত্তোলনের ক্ষেত্রে কোনো বস্তু দ্বারা অর্জিত স্থিতিশক্তি রাশিমালা E ইকুয়ালস টু mgh, যেখানে m হচ্ছে বস্তুর ভর, h উচ্চতা এবং g ওই স্থানের অভিকর্ষের ত্বরণ নির্দেশ করে। সুতরাং অর্জিত স্থিতিশক্তি কৃতকার্যে পরিণত হয় এবং ওই কৃতকার্য সময় নিরপেক্ষ হওয়ায় একই উচ্চতায় বস্তু তোলা হলে উভয় ক্ষেত্রের কৃতকার্যের পরিমাণ সমান হবে। প্রশ্ন 8, একটি বালক একটি জলপূর্ণ বালতি তুলতে চেষ্টা করলো, কিন্তু বালতিটি তুলতে পারল না, এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কত? উত্তর, বালকটি বালতিটি তুলতে পারল না, তাই এক্ষেত্রে বলের প্রয়োগ বিন্দুর কোনো সরণ হয়নি, তাই এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ 0। তারপর বিভাগ ঘ, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, মান 3। প্রশ্ন 1,
গতিশক্তি কাকে বলে? m ভরের একটি বস্তু v বেগে গতিশীল হলে গতিশক্তি রাশিমালাটি প্রতিষ্ঠা করো। 134 নম্বর পাতায় প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে এখান থেকে এতটা। তারপর ঘয়ের একের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা। তারপর 135 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখানে ইউ এর জায়গায় ভি লিখবে, যেখানে যেখানে ইউ বলে দেওয়া আছে তার জায়গায় ভি লিখবে। এখানে দেখো ইউ, এখানে ইউ, এখানে ইউ, এই যে ইউ এর জায়গায় তোমরা ভি লিখবে। আর আগের পাতাতেও দেখো এখানে ইউ ছিল, তোমরা লিখবে ভি বেগে গতিশীল। সবকটা ইউ এর জায়গায়, যেখানে গতিশক্তির পরিমাপটা লিখবে যখন, সবকটা ইউ এর জায়গায় তোমরা ভি লিখবে। প্রশ্ন 2, অভিকর্ষ স্থিতিশক্তি কাকে বলে? m ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় তোলা হলে অভিকর্ষ স্থিতিশক্তি রাশিমালা প্রতিষ্ঠা করো। 136 নম্বর পাতায় প্রথম প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, আর দ্বিতীয় প্রশ্নটার উত্তর লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 3, যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটি লেখো এবং উদাহরণ সহযোগে নীতিটি ব্যাখ্যা করো। 136 নম্বর পাতায় একদম শেষে পাবে এখান থেকে এতটা। তারপর 137 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 4, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে দেখাও যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। 137 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে। তারপর এখান থেকে এতটা লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 5, একটি ফাঁকা লরি ও অনুরূপ একটি বালির বোঝাই লরি একই বেগে যাচ্ছে, কোনটির গতিশক্তি বেশি? উত্তর, আমরা জানি গতিশক্তি ইকুয়ালস টু হাফ mv², যেখানে m হচ্ছে ভর আর v হচ্ছে বেগ। এখানে দুটি লরি সমবেগে যাচ্ছে। অন্যদিকে ফাঁকা লরির তুলনায় বালি বোঝাই লরির ভর বেশি, তাই বালি বোঝাই লরির গতিশক্তি বেশি হবে। প্রশ্ন 6, একটি ঢিলকে বাড়ির ছাদ থেকে নিচে ছেড়ে দেওয়া হলো। নিম্নলিখিত অবস্থায় ঢিলটিতে কি শক্তি আছে বলো? 1, ঢিলটি ছেড়ে দেওয়ার আগের মুহূর্ত। 2, ঢিলটি কিছু দূরত্ব নামার পরে। 3, ঢিলটি মাটি স্পর্শ করার আগের মুহূর্তে। উত্তর, 1, ঢিলটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে ঢিলটিতে কেবলমাত্র স্থিতিশক্তি, যেটা হচ্ছে mgh থাকে। ওই সময় ঢিলটির বেগ 0 বলে এতে কোনো গতিশক্তি থাকবে না। তারপর 2, ঢিলটি কিছু দূর নামার পরে এর স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়ই থাকবে। ঢিলটি যত নিচে নামতে থাকবে এর স্থিতিশক্তি তত কমবে এবং গতিশক্তি ক্রমশ বাড়বে। 3, ঢিলটি মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর স্থিতিশক্তি 0 এবং গতিশক্তি সর্বোচ্চ হয়। প্রশ্ন 7, দুটি লোকের ওজন ভিন্ন। লোক দুটি একটি বাড়ির সিঁড়ি বেয়ে একই সময়ে একতলা থেকে দোতলায় পৌঁছালো। কার ক্ষমতা বেশি? যুক্তিসহ উদাহরণ দাও। উত্তর, আমরা জানি m ভরের এক ব্যক্তি অভিকর্ষের বিরুদ্ধে t সময় h উচ্চতায় আরোহণ করলে ব্যক্তি দ্বারা ব্যয়িত ক্ষমতা p, সেটা হচ্ছে w/t, যেখানে কৃতকার্য হচ্ছে w এবং সময় হচ্ছে t। যেহেতু লোক দুটি একই সময় ব্যয়িত করছে, তাই এখানে সময় t হলো ধ্রুবক, অতএব p = w, কারণ t ধ্রুবক। আবার কৃতকার্য w = mgh, যেখানে m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষের ত্বরণ এবং h হচ্ছে উচ্চতা। যেহেতু লোক দুটি একই উচ্চতায় অভিকর্ষের বিপক্ষে উঠছে, তাই এক্ষেত্রে h এবং g হলো ধ্রুবক। অতএব w = m, কারণ gh ধ্রুবক, অতএব p = m, কারণ এখানে ght ধ্রুবক। অতএব দেখা গেল ক্ষমতা হলো লোক দুটির ভরের সমানুপাতিক, তাই যে লোকটির ভর বেশি তার ক্ষমতা বেশি। তারপর বিভাগ ঙ, গাণিতিক প্রশ্ন, মান 2 অথবা 3। প্রশ্ন 1, 16 কেজি ভরের একটি ছেলে 20 কেজি ভরের একটি ট্রলির ওপর দাঁড়িয়ে আছে। ট্রলিটি 4 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে চলতে শুরু করে এবং 16 মিটার যাবার পর থেমে যায়।
ট্রলির ওপর কৃতকার্য এবং ছেলেটি দ্বারা কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। ছেলেটির ভর 16 কেজি, ট্রলির ভর হচ্ছে 20 কেজি, তাহলে মোট ভর 16 + 20 36 কেজি। ছেলেটির ভর আর ট্রলির ভর যোগ করলে আমরা মোট ভর পেয়ে যাব, যেটা হচ্ছে এম। প্রাথমিক বেগ ইউ আমাদের বলে দিয়েছে 4 মিটার/সেকেন্ড। অন্তিম বেগ ভি যেহেতু থেমে গেল সেই জন্য হবে 0। সরণ এস বলে দিয়েছে 16 মিটার। আমরা জানি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। এ হচ্ছে ত্বরণ, ভি আগেই বলে দিয়েছি অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এস হচ্ছে সরণ, আর এ হচ্ছে ত্বরণ লিখে দিয়েছি। বা তাহলে ভি এর জায়গায় কত হবে 0 মাইনাস ইউ হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এ, এর মান যায় না তাই এ হবে, ইন্টু এস হচ্ছে 16। তাহলে এখানে কত হবে মাইনাস 4 স্কোয়ার হচ্ছে 16, তাহলে 16 ইকুয়ালস টু এখানে হচ্ছে 32 বা এ ইকুয়ালস টু -16/32, নিচে 32 হবে। তাই কাটাকুটি করে আমাদের উত্তর আসবে -0.5 -0.5। এবার উত্তরটা যেহেতু মাইনাসে এসছে তার মানে এটা হচ্ছে মন্দন, এ হচ্ছে মন্দন, ত্বরণ না মন্দন। উত্তর যেহেতু মাইনাসে এসছে সেই জন্য এটা মন্দন হবে। তার মানে প্রাথমিক বেগের থেকে অন্তিম বেগ কমে গেছে, সেই জন্য এটা মন্দনে হয়েছে। অতএব বল এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এখানে এম হচ্ছে প্রথমে বের করেছি মোট ভর 36 ইন্টু এ এক্ষুনি বের করলাম 0.5 নিউটন। এখানে মাইনাস দেবো না, যেহেতু এখানে বলে দিয়েছি ত্বরণ। যদি প্লাসে উত্তর আসতো তাহলে আমরা বুঝতাম ত্বরণ, যেহেতু মাইনাসে উত্তর এসেছে সেই জন্য আমরা বুঝে গেছি মন্দন। কিন্তু যখন বল বের করব তখন এর আগে কোনো সাইন দেব না। তাহলে 36 ইন্টু 0.5 নিউটন, তাহলে উত্তর হচ্ছে 18 নিউটন। অতএব ট্রলির ওপর কৃতকার্য ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস, মানে বল ইন্টু সরণ। তাহলে বল এক্ষুনি বের করলাম 18 ইন্টু সরণ আগেই লিখেছি, এস হচ্ছে 16, তাহলে 18 ইন্টু 16 জুল, তাহলে উত্তর হচ্ছে 288 জুল। তাহলে উত্তর কী হবে, ছেলেটি ট্রলির ওপর স্থিরভাবে দাঁড়িয়ে আছে, অতএব সরণ 0, ছেলেটির দ্বারা কৃতকার্য 0। ট্রলির ওপর কৃতকার্য আমরা বের করে দিয়েছি 288 জুল, এটা একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার হচ্ছে ছেলেটি ট্রলির ওপর স্থিরভাবে দাঁড়িয়ে আছে, তাই ছেলেটির সরণ 0 এবং ছেলেটি দ্বারা কৃতকার্য হচ্ছে 0। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 2, বাধাহীনভাবে 100 গ্রাম ভরের একটি বস্তু কোনো উঁচু স্থান থেকে পড়তে থাকলে পতন আরম্ভের 5 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি কত হবে? ভর এম দেওয়া আছে 100 গ্রাম, এটাকে আমরা কিলোগ্রামে নিয়ে যাব। তাহলে 100 ভাগ 1000, 100কে 1000 দিয়ে ভাগ করলে গ্রামটা কিলোগ্রামে হবে। তাহলে 100 ভাগ 1000 কেজি, তার মানে হচ্ছে 0.1 কেজি। সময় টি দেওয়া আছে 5 সেকেন্ড। এ জি, এ ইকুয়ালস টু জি, মানে এ হচ্ছে ত্বরণ, সেটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাই জন্য লিখেছি এ ইকুয়ালস টু জি, সেটা হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। আমরা জানি অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে এটা। যেহেতু বস্তুটি অভিকর্ষ বল দ্বারা নিচে পড়ছে সেই জন্য এখানে ত্বরণটাই হবে অভিকর্ষজ ত্বরণ। প্রাথমিক বেগ ইউ হচ্ছে 0, তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখানে ভি এর মানটা আমরা বের করব, বা ভি ইকুয়ালস টু ইউ হচ্ছে 0 প্লাস এ হচ্ছে 9.8 ইন্টু টি হচ্ছে 5, বা ভি ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, এটা 0ই হবে আর এই দুটো গুণ করলে হবে 49 মিটার/সেকেন্ড বা 49 মিটার/সেকেন্ড। অতএব 5 সেকেন্ড পর বস্তুটির বেগ হবে 49 মিটার/সেকেন্ড। অতএব ওই সময় গতিশক্তি সেটা আমাদের বের করতে হবে। ই কে ইকুয়ালস টু হচ্ছে হাফ mv স্কোয়ার। গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ mv স্কোয়ার, ইকুয়ালস টু হাফ ইন্টু এম হচ্ছে 0.1, একদম প্রথমে বের করেছিলাম ভর, ইন্টু এখানে ভি হচ্ছে এক্ষুনি বের করলাম 49, তাহলে 49 স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এটা কত হচ্ছে 0.1 ইন্টু এইটা 49 স্কোয়ার হচ্ছে 2401, 49 ইন্টু 49 করলে হবে আমাদের 2401, ভাগ নিচে হচ্ছে 2। তারপর এখানে ক্যালকুলেশন করে আমাদের উত্তর আসবে ই কে ইকুয়ালস টু হচ্ছে 120.05, 120.05 জুল। এটাই হচ্ছে অ্যান্সার। অতএব 5 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি হবে 120.05 জুল।
প্রশ্ন 3, 10 মিটার উঁচু থেকে অবাধে পতনশীল 10 কেজি ভরের বস্তু ভূমিতে আঘাতের আগের মুহূর্তে গতিশক্তি কত হবে? তাহলে ভর এম সেটা হচ্ছে 10 কেজি, উচ্চতা এইচ দেওয়া আছে 10 মিটার, আর জি অভিকর্ষীয় ত্বরণ, কারণ এক্ষেত্রে অভিকর্ষীয় ত্বরণটাই হবে ত্বরণ বা এ, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অভিকর্ষীয় ত্বরণের মানটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব ভূমিতে আঘাতের আগের মুহূর্তে বস্তুটির গতিশক্তি হবে এম ইন্টু জি ইন্টু এইচ। এটা 137 নম্বর পেজে দেখতে পাবে এই ফর্মুলাটা। তাহলে গতিশক্তি ই কে ইকুয়ালস টু আমরা জানি এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে এখানে এম হচ্ছে 10 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এইচ হচ্ছে 10, 10 ইন্টু 10 ইন্টু 9.8, তার মানে এটা গুণ করলে আমাদের উত্তর আসবে 980 জুল। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 4, একটি বস্তুর গতিশক্তির 300% বৃদ্ধি পেলে ভরবেগের শতকরা পরিবর্তন কত হবে? আমরা জানি P ইকুয়ালস টু 2ek বাই ভি। এখানে P হচ্ছে ভরবেগ, ek হচ্ছে গতিশক্তি, আর ভি হচ্ছে গতিবেগ। গতিশক্তি 300% বৃদ্ধি করলে নতুন গতিশক্তি আগের গতিশক্তি 3 গুণ হবে। যেহেতু 300% বৃদ্ধি করছে তার মানে 3 গুণ হবে। তাহলে হবে আগে ছিল ই, তাহলে এখন ই এর সাথে 3 গুণ করতে হবে, তাহলে হবে 3e। আগে ছিল ই, তাই তার সাথে ই এর সাথে 3 গুণ করলে আমাদের হবে 3e। নতুন গতিশক্তি হচ্ছে 3e। অতএব P1, তার নতুন ভরবেগ কত হবে? P1 ইকুয়ালস টু 2ek ভাগ ভি, এবং P2 এটা প্রথমটা, P1 মানে বৃদ্ধি করার আগে বস্তুটির গতিশক্তি ছিল P1, সেটা হচ্ছে 2ek বাই ভি, আর P2 যেটা হচ্ছে গতিশক্তি 3 গুণ বৃদ্ধি করার পর, তখন P2 হবে 2 ইন্টু 3ek ভাগ ভি, যেহেতু 3 গুণ করেছে তাই জন্য 3 গুণ করতে হবে। তাহলে ইকুয়ালস কত হচ্ছে? তাহলে উপরে 6ek ভাগ ভি। অতএব ভরবেগের পরিবর্তন কি করে বের করব? P2 মাইনাস P1, যেহেতু P2টা বড় তাই P2 থেকে P1টা মাইনাস করতে হবে। তাহলে ইকুয়ালস কত হবে? P2 হচ্ছে 6e বাই ভি মাইনাস P1 হচ্ছে 2e বাই ভি। তাহলে P2 মাইনাস P1 হবে, লসাগু হবে ভি, ওপরে হচ্ছে 6e মাইনাস 2e, তার মানে হচ্ছে 4e। অতএব ভরবেগের শতকরা পরিবর্তন, তাহলে এইদিকেও 100 দিয়ে গুণ করতে হবে, এদিকেও 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে P2 মাইনাস P1 ভাগ P1, মানে পরিবর্তিত ভরবেগের যে পরিবর্তন বা বাই আগের ভরবেগ ইন্টু 100, এটাও তাই, পরিবর্তন ইন্টু আগের, তাহলে পরিবর্তন হলো 4e বাই ভি, আর আগেরটা ছিল 2e বাই ভি ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা শতকরা পাবো। তাহলে ইকুয়ালস টু এটা কত হচ্ছে? তাহলে 4e ভাগ ভি ইন্টু ভি বাই 2e, কারণ এটা উল্টে যাবে, এই ভিটা নিচে আসবে, এই ভিটা উপরে যাবে। তাহলে 4e ভাগ ভি ইন্টু ভি বাই 2e ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 200%। দেখো ই কেটে গেল, ভি কেটে গেল, 4কে আমরা 2 দিয়ে কাটলে এখানে 2 হবে, তাহলে 2 ইন্টু 100, তাহলে এটা হচ্ছে 200%। তাহলে অতএব ভরবেগ 200% বৃদ্ধি পাবে। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 5, 40 কেজি ভরের এক বালক 10 কেজি ভরের একটি বস্তু নিয়ে 1 মিনিটে 10 মিটার উঁচু ছাদে উঠল। বালকের ক্ষমতা কত? মোট ভর এম, সেটা হচ্ছে 40 প্লাস 10 হবে, 40 প্লাস 10 কেজি ইকুয়ালস হচ্ছে 50 কেজি। কারণ এখানে বলে দিয়েছে যে বালকের ভর হচ্ছে 40 আর বস্তুটার ভর হচ্ছে 10, তাই দুটোকে যোগ করলে আমরা মোট ভর পেয়ে যাব, সেটা হচ্ছে 50 কেজি। সময় দেওয়া আছে 1 মিনিট, এটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, তাহলে হচ্ছে 60 সেকেন্ড। উচ্চতা এইচ, সেটা হচ্ছে 10 মিটার। এবার বল বের করব। বল এফ ইকুয়ালস টু এম ইন্টু এম ইন্টু জি, তার কারণ হচ্ছে এখানে অভিকর্ষ ত্বরণটাই হচ্ছে ত্বরণের এগেনস্টে কাজ হচ্ছে, মানে এখানে ত্বরণটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তাই সেজন্য আমরা করব এফ ইকুয়ালস টু এম ইন্টু জি। তাহলে এখানে এম হচ্ছে 50 ইন্টু জি হচ্ছে 9.8, এই মানটা মনে রাখবে সবসময় জি এর, বইতে দেওয়া না থাকলে এই মানটা দিয়েই করবে। তাহলে 50 ইন্টু 9.8 নিউটন।
অতএব মোট কার্য ডাব্লু ইকুয়ালস টু এফ ইন্টু এইচ। তাহলে এফ এক্ষুনি বের করলাম 50 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে 10। তাহলে ডাব্লু ইকুয়ালস টু হবে, এই তিনটে গুণ করলে আমাদের উত্তর আসবে 4900 জুল। এবার ক্ষমতা বের করব। অতএব ক্ষমতা পি ইকুয়ালস টু ডাব্লু বাই টি। এখানে ডাব্লু এক্ষুনি বের করলাম 4900 ভাগ ই প্রথমে বের করেছি 60, 1 মিনিটটাকে সেকেন্ডে নিয়ে গেছি 60, তাহলে 4900কে 60 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের উত্তর আসবে 81.66, 81.66 ওয়াট। তাহলে উত্তর হবে বালকের ক্ষমতা হলো 81.66 ওয়াট। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 6, 2 কেজি ভরের একটি গতিশীল বস্তুর গতিশক্তি 16 জুল, বস্তুর ভরবেগ কত? তাহলে ভর এম বলে দিয়েছে 2 কেজি, গতিশক্তি কে দেওয়া আছে 16 জুল, অতএব কে ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার। এটা ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের 16। তাহলে বা হাফ ইন্টু এখানে এম হচ্ছে 2 ইন্টু ভি স্কোয়ার ইন্টু ইকুয়ালস টু 16। এটা ইকুয়ালস টু 16 দেওয়া আছে, তার মানে এখানে দেখো হাফ ইন্টু এম এর মানটা জানি, বসিয়ে দিলাম 2 ইন্টু ভি স্কোয়ার। এখানে ভি স্কোয়ার মানটাই আমরা বের করবো, কারণ ভি স্কোয়ার মানটা যায় না, ইকুয়ালস হচ্ছে 16। বা ভি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে তাহলে 16, এখানে 2 কেটে গেল, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 16 বা ভি ইকুয়ালস টু √16, তার মানে হবে 4 মিটার পার সেকেন্ড। অতএব বস্তুর ভরবেগ পি, ফর্মুলা হচ্ছে এম ইন্টু ভি, এম হচ্ছে 2 ইন্টু ভি হচ্ছে এক্ষুনি বের করলাম 4, তাহলে 4 দুগুণে 8, 8 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 7, একটি পাম্পের ক্ষমতা 1 কিলোওয়াট। এই পাম্পের সাহায্যে 100 মিটার উপরে থাকা 1000 লিটার এর একটি ট্যাঙ্ক ভর্তি করতে কত সময় লাগবে? পাম্পের ক্ষমতা পি, এটা দেওয়া আছে 1 কিলোওয়াট, তার মানে হচ্ছে 1000 ওয়াট। উচ্চতা এইচ ইকুয়ালস টু হচ্ছে 10 মিটার, ভর এম ইকুয়ালস টু হচ্ছে 1000 কেজি। 1 লিটার জল মানে হচ্ছে 1000 কেজি জল, তাহলে ভর এম হচ্ছে 1000 কেজি, আর জি অভিকর্ষীয় ত্বরণ সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা জানি। তাহলে অতএব 1000 কেজি জল 10 মিটার উচ্চতায় তুলতে কার্য হবে এম ইন্টু জি ইন্টু এইচ জুল। তাহলে এখানে এম কত 1000 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এইচ হচ্ছে উচ্চতা, সেটা হচ্ছে 10 জুল। তাহলে ইকুয়ালস টু 1000 ইন্টু এখানে পরে দশমিক তুলে নিচে 10 দিয়ে ভাগ করে দিলাম ইন্টু 10, 10 কেটে গেল, তাহলে গুণ করলে হবে কার্য হচ্ছে 98000 জুল। তাহলে কার্য বের করে ফেলে আমরা 98000 জুল। এবার ধরি ট্যাঙ্কে জল ভরতে সময় লাগবে টি সেকেন্ড। এবার সময়টা বের করবো, টি সেকেন্ড। তাহলে শর্তানুসারে ক্ষমতা ইকুয়ালস টু কার্য বাই সময়, বা ক্ষমতা আমাদের প্রথমে বলে দিয়েছে 1000 ওয়াট, 1 কিলোওয়াট বলে দিয়েছে, তার মানে 1000 ওয়াট। তাহলে 1000 ওয়াট ইকুয়ালস টু কার্য হচ্ছে 98000 জুল আর সময় টি, টি এর মানটাই আমাদের বের করতে হবে। তাহলে বা টি ইকুয়ালস টু কত হবে 98000 ভাগ 1000, 3টে 0 3টে 0 কেটে যাবে, তাহলে উত্তর হবে 98 সেকেন্ড। অতএব মোট সময় লাগবে 98 সেকেন্ড। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 8, 100 গ্রাম ভরের একটি গতিশীল বস্তুর রৈখিক ভরবেগ 1000 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, বস্তুর গতিশক্তি কত? ভর এম ইকুয়ালস টু 100 গ্রাম, ভরবেগ পি ইকুয়ালস টু 1000 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ধরি বেগ ইকুয়ালস টু ভি, অতএব শর্তানুসারে পি ইকুয়ালস টু এম ইন্টু ভি। তাহলে বা পি এর মান আমরা জানি 1000 লিখে দিলাম, ইকুয়ালস টু এম হচ্ছে ভর 100 ইন্টু ভি, ভি এর মানটা আমাদের বের করতে হবে। বা ভি ইকুয়ালস টু তাহলে কত হবে 1000 বাই 100, তার মানে হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ভি হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। অতএব গতিশক্তি, এবার গতিশক্তি বের করবো, কে ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে ইকুয়ালস টু হাফ ইন্টু এম এর মান হচ্ছে 100 ইন্টু ভি হচ্ছে 10, এক্ষুনি বের করলাম, তাহলে 10 স্কোয়ার। তাহলে কে হচ্ছে কত, তাহলে হাফ ইন্টু 100 ইন্টু 100, তার মানে 100কে 2 দিয়ে কাটলে 50 হবে, তাহলে 50 ইন্টু 100 হচ্ছে 5000 জুল। অতএব বস্তুটির গতিশক্তি হলো 5000 জুল। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 9, একটি বস্তুর ভর 20 গ্রাম এবং বেগ 10 মিটার পার সেকেন্ড, অপর একটি বস্তুর ভর 40 গ্রাম এবং বেগ 5 মিটার পার সেকেন্ড, বস্তুদ্বয়ের গতিশক্তির তুলনা করো। প্রথম বস্তুর ভর 20 গ্রাম, এটা
হচ্ছে m1। প্রথম বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড, তার মানে এটাকে সেন্টিমিটার পার সেকেন্ডে নিয়ে যাচ্ছি, তাহলে 100 সেন্টিমিটার পার সেকেন্ড হবে। কিন্তু মিটারটাকে আমরা সেন্টিমিটার নিয়ে গেছি, তাহলে 100 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের v1। অতএব প্রথম বস্তুর গতিশক্তি যেটা হচ্ছে ek1, সেটা হচ্ছে হাফ ইন্টু m1 ইন্টু v1 স্কোয়ার, ইকুয়ালস টু হাফ ইন্টু এখানে m1 হচ্ছে 20 ইন্টু v1 হচ্ছে 100, তাহলে 100 স্কোয়ার, ইকুয়ালস টু হাফ ইন্টু 20 ইন্টু 10,000, 100 স্কোয়ার মানে 10,000, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 1 লাখ আর্গ। 20কে 10 দিয়ে কাটবে 10, তা 10 ইন্টু 10,000 হচ্ছে 1 লাখ, 1 লাখ আর্গ। তারপর দ্বিতীয় বস্তুর ভর 40 গ্রাম, সেটা হচ্ছে m2, আর দ্বিতীয় বস্তুর বেগ 5 মিটার পার সেকেন্ড, তাহলে এটাকেও 5 মিটারটাকে সেন্টিমিটার নিয়ে যাবো, তাহলে 50 সেন্টিমিটার পার সেকেন্ড হবে, এটা হচ্ছে v2। অতএব দ্বিতীয় বস্তুর গতিশক্তি ek2, সেটা হচ্ছে হাফ ইন্টু m2 ইন্টু v2 স্কোয়ার, ইকুয়ালস টু হাফ ইন্টু m2 হচ্ছে 40 ইন্টু v2 হচ্ছে 50, তাহলে 50 স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু হাফ ইন্টু 40 ইন্টু 50 স্কোয়ার হচ্ছে 2500। তাহলে এবার 40কে 2 দিয়ে কাটলে হবে 20, 20 ইন্টু 2500 গুণ করলে হবে 50,000। 2500কে 20 দিয়ে গুণ করলে আমাদের উত্তর আসবে 50,000 আর্গ। তাহলে এবার দুটো গতিশক্তি তুলনা করতে বলেছে, তাহলে অতএব ek1 ইকুয়ালস টু 2, ek1 ইকুয়ালস টু হচ্ছে 2 ek2। কেন? দেখো ek2 দ্বিগুণ হচ্ছে ek1 এর গতিশক্তি, মানে ek2 হচ্ছে 50,000 আর ek1 হচ্ছে 1 লাখ, তাই তো? ek2 হচ্ছে 50,000 আর ek1 হচ্ছে 1 লাখ, তার মানে ek2-র দ্বিগুণ হচ্ছে ek1, তাহলে সেটাই আমি লিখেছি ek1 ইকুয়ালস টু 2ek2, কারণ ek1 এর মানে ek2-র দ্বিগুণ হচ্ছে ek1, তার মানে ek2 এর সাথে 2 গুণ করলে ek1 পাওয়া যাবে, তাহলে ek1 ইকুয়ালস হচ্ছে 2ek2। অতএব প্রথম বস্তুর গতিশক্তি দ্বিতীয় বস্তুর গতিশক্তির দ্বিগুণ, দ্বিতীয় বস্তুর গতিশক্তির সাথে 2 গুণ করলে প্রথম বস্তুর গতিশক্তি আমরা পাবো, সেই জন্য প্রথম বস্তুর গতিশক্তি দ্বিতীয় বস্তুর গতিশক্তির দ্বিগুণ, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 10, 15 মিটার পার সেকেন্ড গতিবেগে ছুটে আসা একটি টেনিস বলকে র্যাকেট দিয়ে বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে ফেরত পাঠানো হলো। বলটির গতিশক্তির পরিবর্তন 8.75 জুল হলে বলটির ভরবেগের পরিবর্তন কত হবে? টেনিস বলের ফিরে যাওয়ার অভিমুখকে ধনাত্মক ধরা হলে বলটির প্রাথমিক বেগ v1 ইকুয়ালস টু -15 মিটার পার সেকেন্ড এবং অন্তিম বেগ v2 20 মিটার পার সেকেন্ড। মানে বলটির ফিরে যাওয়ার অভিমুখকে যদি ধনাত্মক ধরি তাহলে প্রাথমিক বেগটা হবে ঋণাত্মক আর অন্তিম বেগটা হচ্ছে ধনাত্মক, সেই জন্য প্রাথমিক বেগ দেখি v1 সেটা হচ্ছে -15 মিটার পার সেকেন্ড আর অন্তিম বেগ হচ্ছে v2 সেটা হচ্ছে পজিটিভ মানে +20 মিটার পার সেকেন্ড। ধরি বলটির ভর m কেজি, বলটির ভর আমরা জানি না তাই ধরলাম m কেজি। অতএব গতিশক্তির পরিবর্তন তাহলে কীভাবে বের করবো? হাফ mv2 স্কোয়ার মাইনাস হাফ mv1 স্কোয়ার, এই দুটোকে মাইনাস করলে আমরা পাবো, তো এটা মাইনাসটা আমাদের বলে দিয়েছে 8.75, তাহলে হাফ mv2 স্কোয়ার মাইনাস হাফ mv1 স্কোয়ার ইকুয়ালস টু আমাদের বইতে দেওয়া আছে 8.75, বা তাহলে এই দুটো থেকে আমি হাফ এমটা কমন নিলাম, তাহলে হাফ এম বাইরে চলে গেল, থার্ড ব্র্যাকেটের মধ্যে কত থাকলো? v2 আমরা আগেই পেয়েছি 20, তার মানে 20 স্কোয়ার হবে, সেটাই লিখেছি 20 স্কোয়ার, মাইনাস v1 পেয়েছি -15, তার মানে -15 স্কোয়ার হবে, তাহলে এটা -15 স্কোয়ার তাই লিখেছি, ইকুয়ালস টু বইতে দেওয়া আছে 8.75, বা হাফ এম থার্ড ব্র্যাকেট 20 স্কোয়ার হচ্ছে 400 মাইনাসের স্কোয়ার হলে প্লাস হয়ে যাবে আর 15 স্কোয়ার হচ্ছে 225, তাহলে 400 মাইনাস 225 ইকুয়ালস টু হচ্ছে 8.75, তাহলে বা হাফ ইন্টু এম ইন্টু, তাহলে এইটা মাইনাস করলে 400 থেকে 225 বাদ দিলে আমাদের উত্তর হবে 175 ইকুয়ালস টু হচ্ছে 8.75, তাহলে বা এম ইকুয়ালস টু কত হবে? তাহলে 8.75 ইন্টু 2 ভাগ 175, বা এম ইকুয়ালস টু, তাহলে এখানে 8.75 পয়েন্টটা তুলে নিচে 100 দিয়ে ভাগ করে
ভাগ করে দিলাম, ইন্টু এটা হবে 2 ইন্টু 175, নিচে 175, তারপর কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 1/10, তাহলে উত্তর হবে 0.1 কেজি। 1/10, তাহলে উত্তর হলো 0.1 কেজি। অতএব ভরবেগের পরিবর্তন সেটা কী করে বের করবো, ইকুয়ালস টু mv2 মাইনাস mv1, ইকুয়ালস টু mv2 হচ্ছে 20 মাইনাস m, যেহেতু v1টা মাইনাসে আছে সেই জন্য আমরা v1টা ব্র্যাকেটের মধ্যে রেখেছিলাম, তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম -15, তাহলে বা এই ইকুয়ালস টু এই দুটো থেকে এমটাকে কমন নিলাম, তাহলে এম কমন নিলাম, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে কী থাকলো, এখানে 20 মাইনাসে মাইনাসে প্লাস 15, তাহলে 20 + 15 তার মানে হচ্ছে m ইন্টু 35, এ দুটো যোগ করলে 35, তাহলে m ইন্টু 35 ইকুয়ালস টু এম এর মানটা আমরা একটু আগেই বের করলাম, এই যে 0.1 কেজি, তাহলে তার সাথে তাহলে এম এর জায়গায় বসিয়ে দিলাম 0.1 ইন্টু 35, তাহলে উত্তর হচ্ছে 3.5 কেজি মিটার পার সেকেন্ড। অতএব বলটির ভরবেগের পরিবর্তন হবে 3.5 কেজি মিটার পার সেকেন্ড, এটাই হবে অ্যান্সার।